এদিকে দীর্ঘদিন পর ভারতে দাঁড়িয়ে সরাসরি ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 মাসের মধ্যে বাংলাদেশে আরেকটা নির্বাচন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমানকে। এর মধ্যে আগামী 20 তারিখের মধ্যে ঢাকায় ভয়ানক নারকতাণ্ডব চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। কথাগুলো রেকর্ড করে রাখেন, আর খুব বেশি দূরে নাই। এই প্রজন্ম এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া এই বছরের সবথেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক, ভারতের রাস্তায় দাঁড়িয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এবার খেলা জমতে যাচ্ছে। তিনি স্পষ্টই বলে দিয়েছেন মাত্র 6 মাসের মধ্যে বাংলাদেশে আরেকটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এবং বাংলাদেশে সেই নির্বাচন কিভাবে হবে সেটা একমাত্র ডিসাইড করবে বা সিদ্ধান্ত দেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, অনেকেই একটু ভেগাসেগা খেয়ে যাচ্ছেন, মাথার ভিতর অন্য কিছু ঢুকতেছে যে এই লোকটা কি চাবাই খেয়ে আসছে নাকি কাঁচা খেয়েছে। দর্শক, আমিও একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গিয়েছিলাম এই ভাষণ শুনে, যে কিভাবে আবারও বাংলাদেশের পরিস্থিতি ঘুরে যেতে যাচ্ছে বা আর একটা গণ অভ্যুত্থানের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ, তা আজকে শেখ হাসিনার ভাষণ শুনলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, তার কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি, তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আগের আওয়ামী লীগ নেই, 6 মাস আগের আওয়ামী লীগ নেই, 3 মাস আগের আওয়ামী লীগ নেই। এই সপ্তাহে যা ঘটেছে আপনারা সবাই জানেন যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা নামাজে পুলিশ সেনাবাহিনী, হাজার হাজার পুলিশ সেনাবাহিনীর সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে জানান দিয়েছে তারা ধ্বংস হয়ে যায়নি। দর্শক, কথা বলাচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি, শেখ হাসিনার ভাষণ শুনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, তবে সবাই এক একটা করে লাইক দিয়ে যাবেন। দর্শক, চলুন দেখে আসা যাক। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপরে আমি বলবো আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিকভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি তো ওই বাটপাটটাই পারলো না কেন, আর তারিখে পারছে না কেন? সেটা তো আমাদের প্রশ্ন। কারণ সব কিছু তো দিয়েছে হবে এবং সব রাখা ছিল, আসল কথা সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখেছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু কমাতে পারেনি, বরং আরও বেড়েছে। মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরও বেশি আওয়ামী লীগের উপর এসেছে, যার ফলে আওয়ামী লীগ জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য সংগঠন। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। সান্ধ্য ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে। বিএনপি প্রার্থীরা, তাদের জন্য একটু জেতার সুযোগ করে দেওয়া হয়, কারণ জামাত ঠেকাতে হবে। কিন্তু এই নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে গেছে। আজকে আমাদের নারীদের উপর অত্যাচার, ছোট্ট শিশুদের উপর অত্যাচার, এই অত্যাচার যারা করে যাচ্ছে, সকলকে বলবো আপনাদের বাড়িঘর যারা লুটপাট করেছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে, প্রত্যেকের নাম ঠিকানা সব ঠিক করে রাখবেন। আপনাদেরও যেমন সম্পদ আছে, ও তাদেরও তো আছে। তারা তো ভুলে গেছে, ভাবছে যে ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী না। আর যারা দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছিলাম, সেটাও ধরে রাখতে পারেনি ওই বাটপার ইউনূস ক্ষমতা এসে। সে বিশ্ব বাটপার, সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মদত দেওয়া, লুটপাট করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরাকারবারি করা, দুর্নীতি করা, এটা এই দক্ষতা এই ক্ষেত্রে খুব দক্ষ।
এতে কোনো সন্দেহ নাই। আর একজন তো বাটপার, গরিব মানুষে মোটা টাকা ঋণ সুদ নিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করে খাওয়া, এ ব্যাপারে সে আর একজন পারদর্শী। তারা দেশকে কি দেবে? নিজের উদরপূর্তিতেই তো ব্যস্ত। এখন আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকারের ঔষধ দিয়েছি, ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়েছি, উপবৃত্তি দিয়েছি, গবেষণার ব্যবস্থা করে দিয়েছি, বিনামূল্যে বই দিয়েছি, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রাইমারি স্কুল নতুন বিল্ডিং করে উন্নত করে দিয়েছে, 560টা মসজিদ আমরা নিজের টাকায় করেছি, পদ্মা সেতু আমরা নিজের টাকায় করেছি, অবকাঠামোগত উন্নয়ন করে সারা বাংলাদেশের চেহারা উন্নত করে দিয়েছিলাম। যারা বাংলাদেশে আসতো, ঢাকায় আসতো, বলতো আমরা কোথায় এসেছি, এটা কি বাংলাদেশ, এটা কি ঢাকা? বাংলাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত রাস্তাঘাট আমরা উন্নতি করে দিয়েছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, কর্মসংস্থান ব্যাংক করে বিনা জামানতে আমাদের যুব সমাজ যাতে ঋণ নিতে পারে। ওরা ভয় ভীতি সৃষ্টি করে এবং এই মব সন্ত্রাস করে, মব সন্ত্রাস মানে কি? এটা তো জামাত, বিএনপি, ইউনূস, বাটপার ইউনূসের সন্ত্রাসী। এই সন্ত্রাস করে একটা ভীতির সৃষ্টি করে তারা রাজত্ব করতে চায়। ভয়কে জয় করে সকলে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাবিতে প্রত্যেকটা এলাকায় মানববন্ধন এবং সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাইকে নিয়েই কাজ করতে হবে। একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। তারা কি করে খাবে? চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি এগুলি তো বেড়ে গেছে। এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, পারে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, না পারে পেটে ভাত দিতে, না পারে যুব সমাজকে চাকরি দিতে, না পারে শ্রমিকের কাজ দিতে, না পারে কৃষকদের সাহায্য করতে, কৃষকদের কৃষি উৎপাদনে সাহায্য করা বা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে পারে না। জিনিসপত্রের দাম বেড়ে সকলের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তাও নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু নিজেরা কোথায় কিভাবে কোন কমিশন খাবে, কোন টাকা পাবে, বিদ্যুৎ দিতে পারে না। বিদ্যুতের জন্য তেল, এলএনজি, কয়লা সেগুলি কিনতে পারে না, কিন্তু প্লেন কেনে, প্লেন কেনার চুক্তি করে যাতে কমিশনটা ভালো খেতে পারে। এটাই তো এদের চরিত্র। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করব, আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আর যেখানে যেখানে আপনারা বলছেন কমিটি নাই, সেই কমিটিগুলি আপনারা এখন যারা মাঠে কাজ করছেন তারাই আপনারা ঠিক করেন, একটা কমিটি কাঠামো গড়ে তোলেন। তারপর আমি নিশ্চয়ই নির্দেশ দিয়ে দেবো যাতে এই কমিটিগুলি সব পূর্ণাঙ্গ হয় এবং সেইভাবে কাজ করা যায়। আর কে কী করলো না করলো এখন কেউই ভালো নাই আওয়ামী লীগের। মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম। তাই সেই কথা মাথায় রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে, কারণ আমরা, আমাদের শক্তি জনগণ, দেশ বিক্রি করি নাই, দেশের জনগণের পাশে আছি, জনগণের জন্যই কাজ করি। আমি দেশে বিদেশে আমার আসার কোনো ইচ্ছা ছিল না, আমি জানতাম না যে আমাকে দেশে আসতে হচ্ছে। যখন আমার বিরুদ্ধে এত অপবাদ, এক দফা আমি বলি ঠিক আছে আমি চলে যাব, আমি টুঙ্গিপাড়া যাব, কিন্তু জানি না এটা আমার ভাগ্য। তারপরেও বেঁচে আছি বলে তো আপনাদের সাথে কথা বলতে পারছি, খোঁজ নিতে পারছি। আর তাহলে 2007 সালে তো জোর করে দেশে ফিরেছিলাম, তারপরে তো কারাগারে বন্দি। তো সেরকমই থাকতে হতো, অথবা এগুলো রেকর্ড করে রাখেন, আর খুব বেশি দূরে নাই। এই প্রজন্ম এই ভূমিতে থাকা রাজাকার, স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকদের একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর সেই ইতিহাস মূলত যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা হবে আগামীর সত্যিকারের সূর্য সন্তান। 1971 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের আমরা যেমন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করি, ঠিক আগামীতে একটা সময় আসবে আজকের এই যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে একটা সময় আগামীর প্রজন্ম জাতির সত্যিকারের সূর্য সন্তান হিসেবে তাদের সম্মান প্রদর্শন করবে। 71 পরবর্তী মুক্তিযোদ্ধার একটা ছোট্ট ঘটনা বলি। বরিশালের ওই যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান ওমর সাহেবের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানাই ইতিহাসটা একটু বলি। তারা 9 মাস যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরে আসলেন তখন যে সকল রাজাকাররা এই মুক্তিবাহিনী ভাইদের স্ত্রী এবং মেয়েদেরকে ধরে নিয়ে ওই পাক মিলিটারির হাতে তুলে দিত, তারা ইসলাম কায়েমের কথা বলে সকল নারীদেরকে ধর্ষণ করত। ধর্ষণ করার পর ওই রাজাকাররা আবার নিয়ে এসে আবার হেরাও দর্শন করতো। ঠিক এমন এক রাজাকারকে বিভিন্ন প্রায় 15-16 দিন ধরে খুঁজে অন্য বাড়ি থেকে ধৈর্য তাকে নিয়ে আসছিল। ধৈর্য আনার পরে তার নুনু কেটে দেওয়া হয়েছিল। নুনু কেটে রাস্তার উপরে আর 2 জন মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধাকে দাঁড় করানো হয়েছিল এদের পাহারা দিবি, ময়রা যাবে, এরপর তার খালে ঠেলে দিবি, কেউ যেন ওর লাশের কাছে যাইতে না পারে, কেউ যেন ওর এক ফোঁটা পানি দিতে না পারে। এভাবেই কিন্তু তার মৃত্যু নিশ্চিত করে খালে বাসাইতে হয়েছিল। আগামীতে ঠিক এইভাবেই এই জঙ্গি স্বাধীনতা বিরোধী ওই শাবকদেরকে এরকমের লাশ খালে বিলে জঙ্গলে জহর হয়ে এরকমের ঝুলন্ত ঝুলন্ত পাবেন, কেউ ফেরে রয়েছে, এইগুলো দেখতে পাবে। এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হইতে যাবে। ৭৫ পরবর্তী সময় বঙ্গবন্ধুকে হত্যা করার পরবর্তীতে সেই হত্যাকারীরা দেশ বিদেশে যাইয়া মিডিয়ার সামনে এসে গাল ফুলে কথা বলছিল, তারা সাক্ষাৎকার দিয়েছিল, তারা এইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করছিল। সেই বঙ্গবন্ধু হত্যার ঠিক ২১ বছর পরে কিন্তু শেখের বেটি আইসা সেই সকল হত্যাকারীদেরকে ঝুলাই দিছিল। এই সাক্ষাৎকার গুলোই তাদের একটা সময় কাল হইয়া দাঁড়াইছিল। ঠিক ৫ আগস্ট আপনারা দেখছেন যারা এই জঙ্গি হামলাটা চালাইছে, যে মেটিকুলাস ডিজাইনের কথা ডেভিল ইনুস সহ এই সকল জঙ্গিরা স্বাধীনতা বিরোধী বার্তা এবং শাবকগণেরা এক একজনকে এসে সামনে এসে ফোকাস করা হয়েছে, মাস্টার মাইন্ড, অমুক মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড, ও হা এক দফা ঘোষক, হ্যাঁ, এই সকল অনেকগুলো আমরা পাইছি, যেগুলো মিডিয়ার সামনেই আইসা একেবারে স্বঘোষিত যারা যে এক দফা জঙ্গি হামলার ঘোষক যারা ছিল, এবং আপনারা দেখছেন যে আমরা অমুক থানা পুরাইছি, অমুক পুলিশকে পুরাইছি, এগুলো এদের স্বঘোষিত। এই সকল রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধীদের বাচ্চা, সর্বশেষ শাবক, এই সকল জঙ্গিদের লাশও পুকুর, ডোবায়, খালে, নদী, নালা এখানে পড়ে যাবে। আল্লাহ হায়াতে আমাকে কতদিন এই দুনিয়াতে রাখে আমি জানি না, তবে সেই ঐতিহাসিক যুদ্ধের একজন সামান্য যোদ্ধা হিসেবে অনেক আগেই নাম লেখাইছি। আল্লাহ যেন সেই চূড়ান্ত বিজয় পর্যন্ত বাঁচাই রাখে, সেই যুদ্ধটা যেন সম্মুখভাবে অংশগ্রহণ করতে পারি। এই প্রজন্মের যারা আছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, সেই সকল আমার ভাইদেরকে, আমার ছোট ভাইদেরকে, ছোট বড় সকলকে আমি আহ্বান জানাবো সেই ঐতিহাসিক একটি যুদ্ধের ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে অংশগ্রহণ করার জন্য। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে হাইজেক হয়ে যাওয়ার স্বাধীনতা, সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের লক্ষ্যে যে সকল জামাতি জঙ্গি স্বাধীনতা বিরোধীরা, তাদের শাবকগণেরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা যেমন আমাদের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চায়, সর্বশেষ স্মৃতি চিহ্নগুলো তারা মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাদের সর্বশেষ শাবকদের নিঃশ্বাস যত সময় পর্যন্ত এই মানচিত্রের মধ্যে বলবৎ থাকবে, তত সময় পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না, তত সময় পর্যন্ত আমরা সর্বাত্মক ভাবে যুদ্ধ চালিয়ে যাব। এই সকল সর্বশেষ শাবকদের চিরতরে আমরা নিশ্চিহ্ন করে দিই, আমরা বিজয় উল্লাস করব। আর এই প্রজন্মকে দেখাই, এই জাতির এই সত্যিকারের শুদ্ধ সন্তানদেরকে আগামীতে অনেক অন্য সকল প্রজন্মরাই তাদেরকে সবসময় সম্মান দেবে, স্যালুট জানাবে। ইতিহাস হয়ে থাকবে আগামীর সেই ঐতিহাসিক দিনগুলো। একেবারে রেকর্ড করে রাখেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি, এক ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বাঙালি এই প্রজন্ম সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, যে ইতিহাসে লেখা থাকবে স্বাধীনতার ৫৫ বছর পরে স্বাধীনতা বিরোধী ও তাদের সর্বশেষ শাবকগণেরা, যারা স্বাধীনতার মূল চেতনা, স্বাধীনতার সর্বশেষ স্মৃতিস্তম্ভ, স্বাধীনতার ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, তাদের সর্বশেষ শাবকদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ঐতিহাসিক ইতিহাস ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, দেশ স্বাধীনের পরে হাজার হাজার মানুষ আফসোস করে বলেছিল, আহারে বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে কেন যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, তখন যে মুক্তিযোদ্ধাদের এত সম্মান ঠম্মান না, এই বিষয়টা না, জীবনের মায়া ত্যাগ করিয়া দেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং ৯ মাস পরে সেই যুদ্ধে বিজয়ী হওয়া, এটা যে কত বড় একটা আনন্দের ছিল, এইখান থেকে তারা আফসোস করে কথাটা বলেছিল। আগামীতেও এই যে ছেকের বেটির ডাকে সারা দিয়ে যারা সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে স্বাধীনতা বিরোধী তাদের সর্বশেষ শাবকদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে না, তারাও একটা সময় আফসোস করবে, আমিও যে কেন সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে শেখের বেটির ডাকে সারা দিয়ে কেন যে সেই যুদ্ধে অংশগ্রহণ করলাম না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই প্রজন্ম, ছোট বড় সকলকে অনুরোধ জানাবো, সেই ঐতিহাসিক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে সর্বাত্মক প্রস্তুতি নেন। প্রলয় হবে, আপনি অংশগ্রহণ করলেও প্রলয় হবে, আপনি না করলেও প্রলয় হবে, প্রলয় কেউ ঠেকাইতে পারবে না। যত সময় তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে বিস্তারিতভাবে লিখবেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে। কয়েক ঘন্টার ভিতরে আপনারা নতুন একটা আপডেট শুনতে যাচ্ছেন, যেটা শুনলে আপনারা বা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো আমি আর বলতে চাচ্ছি না সেই জিনিসটা কি, দেখলেই বুঝতে পারবেন। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই কিন্তু বাজাতে হবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, একটা লাইক দিয়ে শেষ করে আজকের ভিডিওটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।